আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত খান বর্ষা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম। মামলার কাজে গতি আনতে পুলিশের মনিটরিং টিম গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার তাগিদ। জামিন জালিয়াতি ও শিশু ধর্ষণের দায়ে বিল্লালের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ, সমাজের শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঢাকা সিটি নির্বাচনেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের নির্দেশ, বিতর্কের সুযোগ না রাখার পরামর্শ ইসি। উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছে আওয়ামী লীগ, বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। মামলার কাজে গতি আনতে পুলিশের মনিটরিং টিম গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের স্বস্তি ও আস্থা অর্জনের জন্য ধন্যবাদ দিয়ে পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। পান্থর রহমানের রিপোর্ট। পুলিশের কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন এবং আগামীর পরিকল্পনা নেওয়া সহ তা বাস্তবায়ন করতে এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী কার্যালয়ে এই আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় জনজীবনের স্বস্তি এবং আস্থা ফিরিয়ে আনায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এটা বাস্তব যে আমাদের মামলাগুলি করা হয়, কিন্তু সেই মামলাগুলি সময় মতো সম্পন্ন হয় না। এখানে যখন মামলা যারা পরিচালনা করেন সেখানেও কিন্তু ঘাটতি আছে। আর শুধু মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত যে আপনারা যে মামলাগুলি করলেন সে মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। বিগত 3 মেয়াদে পুলিশ বাহিনীর অবকাঠামোগত উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনবান্ধব পুলিশ গঠনে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। এই দেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এই পুলিশ বাহিনীর সব বাবা মা ভাই বোন সবাই। মানুষ যদি শান্তিতে থাকে, নিরাপদে থাকে, নিজের পরিবারই শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। আমাদের যাত্রা শেষ হয়নি, আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশকে আমাদের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। কাজে আপনাদেরকে ও সেইভাবে আন্তরিকতার সাথে কাজ করে জনবান্ধব পুলিশ হয়ে আপনাদেরকে কাজ করতে হবে। মানুষের ভিতরে যে আস্থা বিশ্বাস সেটা সৃষ্টি করতে হবে। পেশাদারিত্ব ও সততা ধরে রেখে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সাফল্য পেতে প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার প্রতি গুরুত্ব দিয়ে সাইবার আইন নিয়ে অভয় দেন সরকার প্রধান। কিভাবে, কোথায়, কখন, কোন জায়গা থেকে এই জঙ্গিবাদ আমাদের উপরে হামলা করতে পারে এর কোনো সম্ভাবনা আছে কিনা। যেমন একদিকে গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরও ট্রেনিংয়ের দরকার এবং প্রস্তুত থাকা দরকার। সবসময় লক্ষ্য রাখতে হবে যে দুর্নীতিটা একটা সমাজের অর্থনৈতিক উন্নতিটাকে একেবারে ক্ষতিগ্রস্ত করে। আর মাদক একটা পরিবার না, একটা পরিবার একটা দেশকেও ধ্বংস করে। আর এই মাদক থেকেই আসে ছিনতাই, ডাকাতি, চুরি, এমনকি বাবা মাকে পর্যন্ত হত্যা করে ফেলে। তো এই ধরনের ক্রাইম যেন আর না হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে, সেভাবে আমরা দেশটাকে গড়ে তুলব। কাজে সেভাবে আপনারা কাজ করবেন। মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে এবং তা বাস্তবায়নের কারণে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার গঠন করা মানে তার কাছে এদেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া। দেশের মানুষের ভাগ্য কিভাবে গড়ব তার উপর গুরুত্ব দিয়েছি। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। উচ্চ আদালতে জামিন জালিয়াতি করে রক্ষা পাননি গাজীপুরের শিশু ধর্ষণকারী বিল্লাল ভূঁইয়া। বিচারের শিশু এবং ম্যাজিস্ট্রেটের বক্তব্য ও চিকিৎসকের প্রতিবেদন আমলে নিয়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তাকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশও দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গাজীপুরের রাজাবাড়ির চীনা সুকানিয়া গ্রামের 10 বছরের শিশুকে 2017 সালে ধর্ষণের অভিযোগে কয়েক মাস আগে কথিত চাচা বিল্লাল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। বিচারিক আদালতে জামিনে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
সে সময় শিশুর বয়স 10-এর জায়গায় 21 বছর দেখিয়ে তদন্তকারীর প্রমাণ পাওয়া, ধর্ষণের আলামতের বিষয়ে চিকিৎসকের বক্তব্য পাল্টে দিয়ে বিচারিক আদালতের আদেশ নকল করে আসামিপক্ষ। এর ভিত্তিতে হাইকোর্ট জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিষয়টি বিচারপতিদ্বয়ের নজরে আনলে আদালত জামিন বাতিল করে দেন। ওই জালিয়াতের সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ অবস্থায় গাজীপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মেজবাউদ্দিন আহমেদ রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত বলেন, নিজের মা অস্বীকার করলেও শিশু যখন বলে তার সাথে অন্যায় কাজ হয়েছে, এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে? বাদী এজাহারে যে কথা বর্ণনা করেছে, আমার মেয়েকে দর্শন করা হয়েছে, আদালতে আইসা পরে তার এজাহারকে সমর্থন না করে বাদী আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে এই কথাগুলি অস্বীকার করেছেন। বিজ্ঞ আদালত এই ব্যাপারে মন্তব্য করেছেন। এই তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নিয়ে এই একজন মধ্যবয়স্ক পুরুষ তাকে দর্শন করেছে, ঘরে আটক করে। এই জন্য বলেছেন আমাদের দেশের মেয়েরা অর্থাৎ শিশুরা কতটা অনিরাপদ। ৪৫ বছর বয়সী আসামি বিল্লাল ভূঁইয়াকে কি সাজা দেওয়া হয়েছে তা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিকটিমের সাক্ষী এবং অন্যান্য সাক্ষী, ডাক্তারের সাক্ষী, আয়ুর সাক্ষী এবং ম্যাজিস্ট্রেটের সাক্ষী মামলাটি সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। কাজেই এই জন্য আসামিকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস। রায়ে বিচারক জামিন জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে উচ্চ আদালত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এই রায়ের মাধ্যমে একটি বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে সমাজে যে এই ব্যক্তি যত শক্তিশালী হন না কেন তাকে শেষ পর্যন্ত শাস্তি পেতেই হবে। গাজীপুর জেলা জজ আদালত থেকে মাজহারুল হক মান্না, চ্যানেল আই। রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাড়ে স্মরণকালের বড় উচ্ছেদ অভিযান চলছে। বিআইডব্লিউটি এর অভিযানে ছোট বড় সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ১৩ দিনের এই অভিযানে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত নদীর জায়গা দখলমুক্ত করা হবে। রিপোর্টে জাহিদুজ্জামান। হাইকোর্টের রায়ে বুড়িগঙ্গা নদী পার দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীর চর থেকে অভিযান সদরঘাটের দিকে এগুচ্ছে। অভিযানে ৭তলা ভবনও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ অভিযান টেকসই করতে ভবনের পিলার ভেঙে ফেলা হচ্ছে। অভিযান নিয়ে কিছু মানুষের অভিযোগ থাকলেও নদীর পাড় দখলমুক্ত হতে দেখে খুশি বেশিরভাগ মানুষ। নদী ভালো থাকলে তো ভালো, আমার জন্য ভালো, সকলের জন্যই ভালো। যদি নদীর জায়গা থাকে তাহলে মাপজাপ করুক, তারা মাপজাপ করে নিঃসন্দেহে তারা আইসা নিয়ে যাক, কোনো আপত্তি নেই। নদীর জন্য এটা দরকার আছে, কিন্তু সঠিকভাবে করুক। বেআইনিভাবে মানুষে হয়রানি করে মানুষের ক্ষতি করে না করলে সবচেয়ে বেটার মনে করি আমি। সরকার যেটা করছে এটা অত্যন্ত ভালো করতেছে, খুব সুন্দর করতেছে, এটা আমি সাপোর্ট দিই। আমাদের জন্য এটা দরকার আছে, চাই নদীর কিনারা সবসময় ক্লিন থাকবো, পরিষ্কার থাকবো। প্রভাবশালীদের অবৈধ স্থাপনা থাকলেও তা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের জন্য বিআইডব্লিউটির এই যে মোবাইল কোর্ট সেটা চলবে। আর এর পরবর্তীতে যাতে সেই উচ্ছেদ হওয়ার জায়গায় নতুন করে কোনো স্থাপনা না হতে পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যে সংস্থাগুলো আছে সরকারি সংস্থা তাদের বৃহৎ পরিকল্পনা আছে, সেক্ষেত্রে সেটা পুনরায় দখলের হাত থেকে রক্ষা পাবে। এবারের অভিযানটা কিন্তু একেবারে আপনার এক ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করছি, এক ধরনের চিরুনি অভিযান পরিচালনা করছি। যে আমরা প্রথম পর্যায়ে অ্যাকচুয়ালি আমরা 11 দিন নিয়েছিলাম, আবারও 2 দিন এক্সটেনশন করেছি। 7 তলা, 6 তলা, 5 তলা বেশ কিছু পাকা ভবন ছিল। এবার কিন্তু আজকে যে এই সপ্তাহ থেকে শুরু হলো, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নবাবের চর এলাকা থেকে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি পাকা ভবন আপনারা উচ্ছেদ করেছি। দখলমুক্ত এসব জায়গা যাতে আবার কেউ দখল করতে না পারে সেজন্য সীমানা পিলার এবং ওয়াকওয়ে নির্মাণ করবে বিআইডব্লিউটিএ। মহামান্য হাইকোর্টের রায় এবং বিভিন্ন নির্দেশনা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে যে উচ্ছেদ অভিযান চলছে তাতে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে এই নদী আবার জীবন ফিরে পাবে, যৌবন আসবে এই বুড়িগঙ্গায়, মানুষ ফিরে পাবে বসবাসের উপযোগী একটি ঢাকা শহর। বুড়িগঙ্গা পাড় থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। রোহিঙ্গা শিবিরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দানা বাঁধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। রাজধানীতে সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন সরকার ইতিবাচকভাবে সংকট সমাধানের চেষ্টা করছে। রোহিঙ্গা শিবির পরিদর্শন করে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি। মাসুদ শাকিলের রিপোর্ট।
রোহিঙ্গাদের নিজ ভূমে ফিরে যাওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান নিয়ে কক্সবাজারের ক্যাম্পে দুদিনের সফরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি showed us some of the best and worst of mankind that exist in our world today. In a matter of months, over 700,000 people were forced from their homes in Myanmar's Rakhine state into Bangladesh. A year and a half later, তার সফরের সময় রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজধানীতে কানাডিয়ান হাই কমিশন ও রিডিং ক্লাব ট্রাস্টের সেমিনার Under some conditions of security, of dignity, of legal status. So those are the ways we should be looking at. I also would like to take this opportunity to inform the audience that something that Brigadier Sahwat had mentioned before. কানাডা সরকারের বিশেষ দূত প্রশ্ন তুলেছেন রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আবেগ থাকলেও তার কার্যকর ফল এখনো পাওয়া যায়নি There needs to be accountability for what has taken place. Those who are responsible for the atrocities need to face justice. And we have made some progress in terms of process. We've made some advances going forward at the United Nations, at the International Criminal Court, and we are going to continue to make progress. সেমিনারে চীনের ইতিবাচক সক্রিয়তা ছাড়া এই সমস্যার সমাধান নয় বলে বিশ্লেষকদের মন্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী Russia and China took even after putting or exercising veto power is that of both of them said that they don't want any hasty decision or action. They went on to say that they understand Myanmar better and well, and they want us to be patient and remain engaged with Myanmar. Now we have actually done that. Now we are better off and better position that we can now go back to those friends and saying that we have listened to you. সেমিনারে আলোচকরা বলেন রোহিঙ্গারা নিরাপত্তা সম্মান এবং আইনগত পরিচয় নিয়ে তাদের বাড়ি ফিরতে চায় মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা সিটি নির্বাচনেও কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জনগণ যাতে নির্বাচন নিয়ে বিতর্ক এবং বিরূপ মন্তব্য করতে না পারে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছে নির্বাচন কমিশন সোমা ইসলামের রিপোর্ট নির্বাচন এলেই সংশ্লিষ্টদের নিয়ে নানা প্রশিক্ষণ আয়োজন করে নির্বাচন কমিশন আসন্ন ঢাকা সিটি নির্বাচন এবং উপজেলা নির্বাচনকে ঘিরে এ ধরনের প্রশিক্ষণ চলছে ঢাকা উত্তর সিটি নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন আমরা চাই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আপনাদের পরিচালনায় সুষ্ঠু হবে যেমনটি হয়েছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় এই সুযোগে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পরিশ্রম করেছেন দক্ষতা দেখিয়েছেন এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন জাতির জন্য জাতির সম্পদ আপনারা সুতরাং আপনাদের হাতে কোনো অনিয়ম হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত নির্বাচনে আইনের সুষ্ঠু প্রয়োগের জন্য কর্মকর্তাদের সৎ থাকার উপদেশ দেন অন্য নির্বাচন কমিশনাররা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ আপনাদের বিচারিক সক্ষমতার প্রতি আমাদের আস্থা আছে রবীন্দ্রনাথ বলেছিলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই হতাশা ব্যঞ্জক উক্তি থেকে বেরিয়ে এসে দৃশ্যমান বিচারের মাধ্যমে সেই কামনা আপনারা মুছিয়ে দেবেন এটাই জনপ্রত্যাশা 90 কোটি টাকা বাজেটের 5 দফা উপজেলা নির্বাচনকে ঘিরে বুধবার আবারও উপজেলার আইন নিয়ে প্রশিক্ষণ শুরু করবে নির্বাচন কমিশন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা বিএনপি নির্বাচনে না এলেও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে রিপোর্ট করছেন কাজী ইমদাদ উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণের দ্বিতীয় দিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদের জন্য ফর্ম বিতরণ করা হয় তৃণমূল থেকে পাঠানো তালিকার বাইরেও অনেক প্রার্থী ফর্ম কিনেছেন আজকে আমি মুন্সিগঞ্জ জেলা সদর থেকে ভাইস চেয়ারম্যান মহিলা পদে ফর্ম সংগ্রহ করলাম আমি বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অনেকদিন আগে থেকেই মাঠ পর্যায়ে নারীর উন্নয়নে কাজ করে আসছি আমি ইউনিয়ন পরিষদের 6 বার নির্বাচিত চেয়ারম্যান এইবার আমি উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী আমাদের মনোনয়ন মোটামুটি 8 জন দলীয় ক্যান্ডিডেট জমা হয়েছে তার মধ্যে আমার নাম 1 নম্বরে আছে ইনশাআল্লাহ যেহেতু জাতীয় নির্বাচনে তরুণদেরকে জায়গা করে দিয়েছে
সেক্ষেত্রে উপজেলা নির্বাচনেও তরুণদেরকে জায়গা করে দিবে। এবার আমাদের সরকার অনেক ভালো ভালো কাজ করবে, ওই সমস্ত কাজগুলোতে অংশগ্রহণ করতে চাই। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ধরনের যাচাই বাছাই করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। আইনি বাধ্যবাধকতা থাকায় ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। কথা বলেন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়েও। গতবার যে উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ইলেকশনে কিন্তু বিএনপির যে যারা বিজয়ী তালিকা বিএনপির সংখ্যাটা ছিল বেশি। কাজে গতবার যারা বিজয়ী হয়েছে তারা এবার ইলেকশন একদম ছেড়ে দেবে ফাঁকা মাঠে। এতদিন থাকার পরে দায়িত্বে আমার তো মনে হয় সেটা সম্ভাবনা খুব কম, অনেকেই করতে চাইবে। তৃণমূলে প্রার্থীর তালিকা পাঠানোর ক্ষেত্রে বর্ধিত সভা না করে থাকলেও সে ব্যাপারে খোঁজ নেওয়ার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাজী এমদাদ, চ্যানেল আই, ঢাকা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও ঢাকায় জানুয়ারি মাসে নিহত 4 শিক্ষার্থীর পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নিহত 4 জনের পরিবারকে 15 দিনের মধ্যে 1 লাখ টাকা করে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে একটি রিটের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। বিআরটিএ চেয়ারম্যান, পুলিশের আইজি এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ 14 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় রাজধানীর উত্তর এবং বারিধারায় মাইলস্টোন কলেজের 5ম শ্রেণীর ছাত্রীসহ 3 জনের মৃত্যু হয়েছে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভাষা আন্দোলন গ্যালারির পরিসর বাড়ছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবগাথা জানাতে গ্যালারিটি আরও সমৃদ্ধ করছে জাদুঘর কর্তৃপক্ষ। ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় জাতীয় ও স্থানীয় নানা উদ্যোগ নিয়ে আফরোজা হাসির 7 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে থাকছে জাতীয় জাদুঘরের ভাষা আন্দোলনের গ্যালারির কথা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে পরিভ্রমণ শুরু হয় বাঙালির আবহমান ইতিহাসের কালানুক্রমিক উপস্থাপনায়। এ যাত্রায় জাদুঘরের 3য় তলায় স্বাধীনতা সংগ্রামের সূচনার দীপ্তিমান অধ্যায় 52 ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ এই গ্যালারি। এখানে আছে শহীদ শফিউর রহমানের গুলিবিদ্ধ রক্তমাখা কোট, শার্ট ও জুতা। আছে ভাষা আন্দোলনের মিছিলের আলোকচিত্র সহ বিভিন্ন নিদর্শন, যেগুলো সাক্ষ্য দিচ্ছে ভাষা আন্দোলনের সেই দিনগুলোর। বাংলা ভাষাটা তো এমনি আমাদের অর্জন করি নাই, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে আমরা অর্জন করেছি। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ভাষা আন্দোলন সম্পর্কে বইতে পড়েছি। জাতীয় জাদুঘরে এই ভাষা আন্দোলন গ্যালারিতে এসে তাদেরকে দেখেছি, তাদের সম্পর্কে অনেক কিছু জেনেছি, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধাও বেড়েছে। শফিউর রহমানের গুলিবদ্ধ পোশাক দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে জন্য আত্মত্যাগ করেছে আমাদের ভাষার জন্য, এগুলো দেখে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়তেছে, দেশের জন্য আমাদের ভালোবাসা আরও বাড়ছে। ভাষা আন্দোলনে যে জনগণের অবদান রয়েছে, এরকম নারীদের একটি বড় অবদান রয়েছে, এটি আমি গ্যালারিতে এসে জানতে পেরেছি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় কতটা রক্তাক্ত পথ পেরিয়ে আসতে হয়েছে, সেই ইতিহাসকে তুলে ধরে আরও বড় পরিসরে সাজানো হবে ভাষা আন্দোলনের এই গ্যালারি। যে ভাষা আন্দোলন দিয়ে আমাদের স্বাধিকার আন্দোলন শুরু হয়েছে, এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের প্রাণের চেতনা। আমরা যে বাংলায় কথা বলতে পারছি, পরবর্তী প্রজন্মের মাঝখানে এটাকে জানাতে হবে যে ভাষা আন্দোলন কর্নারটা অনেক ছোট হয়েছে, বা মুক্তিযুদ্ধ যে গ্যালারিগুলো করেছি, বঙ্গবন্ধু গ্যালারি করেছি, এগুলো সহ আমাদের ইতিহাস, ঐতিহ্য সব কিছুকেই আমরা অনেক বেশি করে ডিসপ্লে করতে পারবো আমাদের নতুন বিল্ডিংটা হয়ে গেলে। এবং আশা করছি যে খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হবে এবং আমরা এই 2-1 বছরের মধ্যে শিফট করতে পারবো। রাখা হচ্ছে বাংলা ও ইংরেজি ভাষায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা, যা বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস মানুষকে জানিয়ে যাবে যুগের পর যুগ। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, পৌরসভা এবং গ্রামকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দিতে সরকারের অঙ্গীকার রয়েছে, আর সেই লক্ষ্যে কাজ করছে সরকার। প্রশ্নের উত্তর দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাংলাদেশ সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আধুনিকায়নে প্রয়াত মেয়র আনিসুল হকের অবদানের কথা তুলে ধরেন। ডিজিটাল নগরী গড়ার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আমি কথা দিতে চাই আজকে সকল নেতৃবৃন্দের সামনে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 28 তারিখে আপনাদের ভোটে দিয়ে জয়লাভ করি। আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার প্রতিদান দিব। এই নগরকে একটি সুস্থ সুন্দর সবাই মিলে সবার ঢাকা করব ইনশাআল্লাহ। নতুন করে এই ঢাকা উত্তরকে একটি আধুনিক উন্নত সমৃদ্ধ ঢাকা নগরীতে পরিণত করতে পারবেন আমাদের প্রার্থী জননেতা আতিকুল ইসলাম আতিক। ষড়যন্ত্র না করে নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এই মিডিয়ার বাগ না সেজে আসুন, আপনাদের যদি জনগণের প্রতি আস্থা থাকে, জনগণের প্রতি বিশ্বাস থাকে, তাহলে নির্বাচনের মাঠে আসুন। জাতীয় সংসদ নির্বাচনে লজ্জাজনক পরাজিত হয়েছেন, স্থানীয় নির্বাচনে আপনারা দেখুন জনগণের কোনো আস্থা আপনারা ওখান থেকে তৈরি করতে পারেন কিনা। আমাদেরকে নির্বাচনেও বিশ্বের রোল মডেল হতে হবে। এই নির্বাচনকেও আপনারা সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তুলবেন এবং বিএনপি জামাত সহ যে কোনো অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম বিজ্ঞানভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এশো রোবট বানাই এর রংপুর বিভাগীয় প্রতিযোগিতা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিযোগিতায় 5 জন শিক্ষার্থীকে রোবট তৈরি ও প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছে। নীলফামারী থেকে আনোয়ার লালু প্রধানের তথ্য এবং ভিডিওচিত্রে প্রণয় পলিকার্প রোজারিও রিপোর্ট। প্রযুক্তির উন্নয়নে নিজেদেরকে তুলে ধরতে জিপিএইচ ইস্পাত এশো রোবট বানাই প্রতিযোগিতায় অংশ নিতে সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সেমিনার কক্ষে 200 শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 25 জন শিক্ষার্থী রোবট সম্পর্কে তাদের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরে। নিজেদের চিন্তা ও পরিকল্পনা উপস্থাপন করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি প্রতিভা বিকাশে এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে। এই অনুষ্ঠানটা আমাদের যা দিল সেটা হলো একটা প্ল্যাটফর্ম রোবোটিকে কাজ করার এবং সকল জুনিয়র সিনিয়র স্টুডেন্টদেরকে ইন্টারেস্ট দিবে রোবোটিক্সে কাজ করার। এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা অন্যান্য ভার্সিটির সাথে নিজেদেরকে কম্পেয়ার করে এগিয়ে যেতে পারবো আর কি, আর আমাদের রোবটটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, কাজের পরিধিটা বাড়াতে পারবো। শিক্ষার্থীদের মেধা বিকাশে এসো রোবট বানাই মাধ্যমে সহযোগিতা করায় আয়োজকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের বিচারক। বেশ ভালো আইডিয়া এসছে এবং তাদের মধ্যে যে কাজ করার যে স্পৃহাটা আছে সেই স্পৃহাটা যদি তারা ধরে রাখতে পারে এবং তারা যদি তাদেরকে প্রপার প্যাট্রোনাইজ করা যায় তাহলে আমরা আশা করতেছি যে তাদের এই ট্যালেন্টকে কাজে লাগে বাংলাদেশের এই ট্যালেন্টটা আমরা বহির্বিশ্বে আমরা এটা তুলে ধরে এবং এটাও আমরা প্রমাণ করতে পারবো যে বাংলাদেশের তরুণরাও অন্যদের সাথে সমানভাবে এগিয়ে যাচ্ছে। দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতেই এমন আয়োজন বলে জানালেন সংশ্লিষ্টরা। রোবোটিক্স এই ধরনের প্রোগ্রাম হলে আমাদের যে স্টুডেন্ট যারা এখানে আছে তাদের থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি তাদের প্র্যাকটিক্যাল নলেজ অনেক এনহ্যান্স করবে। বিজ্ঞানের চিন্তাকে এগিয়ে নিতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। রেলওয়ের একটা বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, তো এখানে যদি রোবোটিক্সটাকে ফ্লারিশ করানো যায় বাংলাদেশের জন্য ইট কুড বি এ মেজর পয়েন্ট যেখানে নাকি রোবোটিক্সের একটা হাব হয়ে যেতে। জিপিএইচ ইস্পাত এশো রোবট বানাই এর মাধ্যমে চ্যানেল আই একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে যারা রোবট নিয়ে এতদিন ধরে কাজ করছে তারা একটা প্ল্যাটফর্ম পাবে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। বিজ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সহ সবাই। প্রণয় পলিকার্প রোজারিও, চ্যানেল আই। এবারে বাংলা বই মেলা সংবাদ।
অমর একুশে বইমেলার পঞ্চম দিন আজ। সপ্তাহের কর্মব্যস্ত এই দিনেও মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণে আছেন মিথিলা নাজনীন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথিলা, মেলার পঞ্চম দিনে কি অবস্থা দেখছেন? এখানে বিপুল পরিমাণ দর্শনার্থী এবং পাঠকদের সমাগম দেখা যাচ্ছে এবং দর্শক আপনারা জানেন যে এবার বইমেলা শুরু হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে এবং সেই দিন থেকে লোক সমাগম ব্যাপক দেখা যাচ্ছে মেলায় এবং সেই ধারাবাহিকতা এই 5 দিন পর্যন্ত বজায় থেকেছে এবং আমার অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের অনেকে জানিয়েছেন শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে তারা ঢাকায় এসেছে এবং বইমেলায় ঘুরছে বন্ধুদের নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে এবং তাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতিদিনই বইমেলায় প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। আমি আপনাদেরকে আরেকটু দর্শক আপনাদেরকে জানাতে চাই যে পঞ্চম দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা 152টি। এর মধ্যে প্রকাশিত হয়েছে 40টি, উপন্যাস প্রকাশিত হয়েছে 33টি, গল্প 20টি, প্রবন্ধ 15টি, শিশু সাহিত্য 2টি, গবেষণাধর্মী বই 2টি, ছড়া 2টি, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই 5টি সহ মোট 152টি বই এবং এই 5 দিনে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 519টি। এবং আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবারে বইমেলায় সর্বাধিক প্রকাশিত হয়েছে কবিতার বই। মোট প্রকাশিত হয়েছে 121টি কবিতার বই এবং তারপর পরে আছে উপন্যাস প্রকাশিত হয়েছে 100টি এবং এরপর আছে গল্প এবং প্রবন্ধের তালিকা। প্রকাশিত বই কেনার জন্য এবং কাঙ্ক্ষিত বই কেনার জন্য পাঠকরা বিভিন্ন দোকানে ভিড় করছেন এবং তাদের কাঙ্ক্ষিত বইটি খোঁজার চেষ্টা করছেন। অনেকে আবার অপেক্ষায় আছেন বইয়ের লেখকের সাথে, তাদের পছন্দের লেখকের সঙ্গে পরিচিত হতে, তাদের অটোগ্রাফ নেবার জন্য। এবং আমি সবশেষে বইমেলার সময়সূচি একটু আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই তাদের সুবিধার জন্য। বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল 3টা থেকে খুলছে, এটা চলছে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বইমেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এবং 21শে ফেব্রুয়ারিতে বইমেলা চলবে সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মিথিলা জানাচ্ছিলেন বইমেলার প্রাঙ্গণ থেকে। এবারে জানিয়ে দিচ্ছি সামিট আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ভবনে আগুনে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে এক শিশুও রয়েছে। এই ঘটনায় আরও 30 জন দগ্ধ হয়েছেন, এর মধ্যে ফায়ার সার্ভিসের 6 কর্মীও রয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্যারিসের অভিজাত একটি হোটেলের আবাসিক এলাকায় ওই 8তলা ভবনে আগুনের ঘটনার পরপরই 15 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান 8তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর 7ম তলায়ও ছড়িয়ে পড়ে। দেশটির প্রসিকিউটর জানিয়েছেন ঘটনাটি কেউ ইচ্ছে করে ঘটিয়ে থাকতে পারে। পুলিশ সন্দেহভাজন এক নারীকে আটক করেছে। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। এবারের 21শের বইমেলার নতুন সংযোজন লেখক বলছি। লেখকেরা তাদের প্রকাশিত বইয়ের বিষয়বস্তু, লেখক হয়ে ওঠার পেছনের গল্প তুলে ধরার পাশাপাশি শুনছেন পাঠকের কথাও। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। পাঠকের সাথে আড্ডা আর লেখালেখির পেছনের গল্প তুলে ধরতে বইমেলায় নতুন সংযোজন লেখক বলছি। বাংলা একাডেমির কমিটি কর্তৃক নির্বাচিত 5 জন লেখক প্রতিদিন 20 মিনিট করে এই আড্ডায় অংশ নেবার সুযোগ পাচ্ছেন। বলছেন প্রকাশিত বইসহ সংশ্লিষ্ট নানা কথা। এখানে 30টা কবিতা আছে এবং হচ্ছে যে একটা খুব আবেগপ্রবণ মেয়ে এবং সেই সঙ্গে বাস্তবতার সঙ্গে যে জীবনযাপন এবং আমাদের যে একটি নিঃসঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিদিন প্রচারিত হচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে, তার ভেতর দিয়ে একদম প্রতিবাদের জারকও তৈরি করবার চেষ্টা করে ওর কবিতা। এবং মানুষের বিভিন্ন রূপ, চেহারা, মানুষের প্রক্রিয়া, যে মানুষের চেহারার ভিতর আসলে সঠিক চেহারাটা ফুটে ওঠে না, মানুষের মনটা ফুটে ওঠে না, মানুষের সার্বিক চলাফেরা সবকিছু অন্তরে নিহিত। দর্শক এবং পাঠকদের জন্য থাকছে প্রশ্ন করার সুযোগ। বিভিন্ন লেখক বিভিন্ন ধরনের কথা বলছে, আসলে আমাদের কাছে খুব ভালো লাগছে। লেখককে খুব কাছে পেয়ে খুব ভালো লাগতেছে, তাদের কথাগুলো মানে কাছ থেকে শুনতেছি, এটা আলাদা একটা ফিলিংস পাচ্ছি, যেটা বছরে অন্য কোনো সময় আমি ফিলিংস পাই না। এটা এখানে এসে লেখকের কথা শুনতে পাচ্ছি, ভালো লাগতেছে, অনেক কিছু জানতে পারতেছি, অনেক তথ্য, অনেক লেখকদের কথা, বক্তব্য শুনতে পারতেছি, ভালো লাগছে আমার খুব। আয়োজনটিকে পাঠক আর লেখকের এক অনন্য যোগসূত্র হিসেবে তুলে ধরছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ।
এডিবি বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার, ভবিষ্যতেও সরকার সংস্থাটিকে পাশে পাবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি অফিসের সংস্থাটির ঢাকা অফিস প্রধান মনমোহন পারকাশ মন্ত্রীর সঙ্গে দেখা করেন। গত বছর রেকর্ড ঋণ ছাড় হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে বলে জানান এডিবি কান্ট্রি ডিরেক্টর। বৈঠকে সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের সাম্প্রতিক অর্জন নিয়েও আলোচনা হয়েছে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। শেরপুরে 2 ফসলি জমিকে 3 ফসলি করছে স্বল্প জীবনকালীন বিনা সরিষা নয়। আমন ও বোরো ধান আবাদের মাঝামাঝি সময়ে 80 থেকে 85 দিনের মধ্যে বিনা সরিষা ঘরে তুলতে পারায় লাভবান হচ্ছে কৃষক। হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কৃষক জানায়, আগে আমন ধান চাষ করার পর জমি ফেলে রাখা হতো, কিছুদিন পর চাষ হতো বোরো ধান। এখন আমন ও বোরোর মাঝামাঝি সময়ে স্বল্প জীবনকালীন বিনা সরিষা নয় চাষ করে অতিরিক্ত আরও একটি ফসল পাচ্ছে কৃষক। দেশি সরিষা করতাম, এটা কাটাতে বা ইয়েতে পাওয়া যেত 8 থেকে 10 মণ, আর এই বিনা নয় করে আমরা পাবো 15 থেকে 16 মণ। আগে যে আমরা যে ফসলগুলো করতাম এটাতে আমরা লাভবান হইতাম না, এই সরিষা করাতে আমরা অনেক লাভবান হয়েছি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, দিনে দিনে কমছে আবাদি জমির পরিমাণ, আর এ কারণে স্বল্প জীবনকালীন অধিক ফলনশীল ফসল চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। আমন ও বোরোর মাঝামাঝিতে আমরা যে স্বল্প জীবনকালীন যদি একটা তেল ফসল চাষ করতে পারি, তাহলে আমাদের দেশে তেলের সংস্থান অর্জন করবে এবং আমাদেরকে বিদেশি তেলের প্রতি আমাদের নির্ভরশীলতা হতে হবে না। এই লক্ষ্যে বিনা কাজ করে যাচ্ছে। বিনা সরিষা নয় তেল জাতীয় ফসলের ঘাটতি পূরণ করে খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। আমরা উচ্চ ফলনশীল সরিষা এবং বিনা সরিষা নয় এবং পারিশ্রমিক 14 এগুলা জাতের রূপা আমন চাষের পরে সরিষা এবং সরিষা পরে বোরো, অর্থাৎ 2 ফসল জমিকে আমরা 3 ফসলি জমিতে রূপান্তর করার চেষ্টা করতেছি। উচ্চ ফলনশীল বিনা সরিষা নয় কৃষক পর্যায়ে সম্প্রসারণ ও আবাদ বাড়ানোর লক্ষ্যে শেরপুর সদরের যোগনিবাগ ও ঝিনাইগাতি উপজেলার নাকশি গ্রামে পৃথক মাঠ দিবস হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শরীয়তপুর শহর থেকে গ্রাম পর্যন্ত পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বেড়েছে। এতে দূষণ ছড়াচ্ছে, ভারসাম্যহীন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তবে পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। আমাদের শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অন্য এলাকার মতো শরীয়তপুরের সর্বত্র ক্ষতিকর পলিথিনের ব্যবহার বেড়েছে। প্রায় সব পণ্যই মোড়ানো থাকে পলিথিনে। আবার বাজার সদাই এর সময় প্রয়োজনে অপ্রয়োজনে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। এসব পলিথিন নর্দমা খালে জমে আটকে যাচ্ছে পানির প্রবাহ, মাটি ও পানিতে মিশে দূষণ ছড়াচ্ছে, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। মাটির সাথে পচে না, যে কোনো গাছপালা রোপণের ক্ষেত্রে এটা মারাত্মকভাবে ব্যাহত করে। পলিথিন যদি রিসাইক্লিং করা যেত তাহলে ভালো হতো, সরকারের এদিকে নজর দেওয়া উচিত। যেখানে উৎপাদন করে ওইখানে যদি বন্ধ হয় তাহলে গ্রাম পর্যায়ে আসতেও পারবে না আর ক্ষতিটাও হবে না। এই পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নেয়ার কথা বলেছেন পরিবেশ প্রেমীরা। কৃষিক্ষেত্রে পলিথিনের প্রয়োজনীয়তা এখনো রয়েছে, তাই উৎপাদক, বিক্রেতা ও ক্রেতা উভয়কেই সুচিন্তিত ও সুষ্ঠুভাবে এর ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রশাসন এরই মধ্যে পলিথিন বিরোধী অভিযান শুরু করেছে। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত রাখার কথাও বলেছেন তারা। অবৈধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে অভিযান পরিচালনা করেছে এবং এই ক্ষতিকর পলিথিনের ব্যাপারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এখানে 4টি দোকানে প্রায় 5000 কেজি অবৈধ পলিথিন আমরা জব্দ করেছি। আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এর ধারা অব্যাহত রাখবো, আর যদি কেউ এ ধরনের কাজ চালিয়ে যায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তবে পলিথিনের ব্যবহার বন্ধ করতে সবার আগে জনসচেতনতা বাড়ানোর কথা বলেছেন পরিবেশবাদী এবং প্রশাসনের কর্মকর্তারা। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
প্রায় ২,০০০ কোটি টাকা অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP 4-এর অধীনে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি HCDP 21 বাস্তবায়নে এই অর্থ খরচ হবে। অর্থনীতি সম্পর্ক বিভাগের উদ্যোগে এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ERD সচিব মনোয়ার আহমেদ আর ইউরোপীয় ইউনিয়নের পক্ষে EU রাষ্ট্রদূত রুনেটসে তেরিঙ্ক। এই অনুদানের বেশিরভাগ প্রাথমিক শিক্ষা উন্নয়নে খরচ হবে। 5 কোটি ইউরো যাবে কারিগরি শিক্ষায়। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময়ে সর্বশেষ সংবাদ জানতে channelionline.com-এ লগ ইন করুন। এই ছিল সংবাদ। ধন্যবাদ সাথে